চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর। শিল্প বর্জ্য নদীতে না ফেলার আহ্বান। ব্যাটারি চালিত যান বন্ধের প্রতিবাদে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ, যাত্রীদের ভোগান্তি। উপজেলা নির্বাচনে দ্বিতীয় ধাপের প্রচারণা শেষ হচ্ছে আজ। আচরণবিধি ভঙ্গের অভিযোগ, ভোট গ্রহণ মঙ্গলবার। বান্দরবানে সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধ, KNF এর 3 সদস্য নিহত, অস্ত্র, গোলা বারুদ ও বেতার যন্ত্র উদ্ধার। এবং পঞ্চম বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় করলেন বাবর আলী। সকাল 8:30টায় এভারেস্টের চূড়ায় পৌঁছান তিনি। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরের, সঙ্গে আছি আমি লিনি আফরোজ। এবারে বিস্তারিত। তরুণদের চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 11তম জাতীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প পণ্য মেলার উদ্বোধন করে এ পরামর্শ দেন তিনি। পরিবেশ রক্ষায় শিল্প বর্জ্য নদীতে না ফেলে সঠিক ব্যবস্থাপনার জন্য শিল্প উদ্যোক্তাদের তাগিদ দেন সরকার প্রধান। বিস্তারিত শামীম আক্তারের রিপোর্টে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হলো 7 দিনব্যাপী জাতীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প মেলা। অনুষ্ঠানে অংশ নিয়ে মেলা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অবদানের জন্য 7 ক্যাটাগরিতে 7 জন উদ্যোক্তার হাতে জাতীয় SME পদক তুলে দেন প্রধানমন্ত্রী। প্রধান অতিথির বক্তব্যে শেখ হাসিনা গ্রাম ও শহরের বৈষম্য দূর করতে তার সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। শিল্প বর্জ্যের সঠিক ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী শিল্প উদ্যোক্তাদের প্রতি পরিবেশ রক্ষার আহ্বান জানান। আমাদের শিল্প খাতকে পরিবেশ বান্ধব করতে চাই, কারণ শিল্প খাত একান্তভাবে পরিবেশ বান্ধব হওয়া উচিত। যারা যেখানেই কোনো শিল্প গড়ে তুলবেন অবশ্যই লক্ষ্য রাখবেন যে আপনার এই শিল্পের বর্জ্য যেন নদীতে না পড়ে, পানিতে না হয়, কোনো আমাদের পানিতে যেন কোনো রকম পলিউশন না হয়, মাটিতে পলিউশন না হয়, সেদিকে বিশেষভাবে দৃষ্টি দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। দেশের প্রতিটি মানুষকে কাজে লাগিয়ে সোনার বাংলা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। শিল্পক্ষেত্রে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে দেশ এগিয়ে নেয়ার আহ্বান জানান। আমরা চাই আমরা শিল্প খাতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করব, পিছিয়ে না, সামনের দিকে এগিয়ে যেতে চাই, এবং কর্মসংস্থানের সুযোগ আবার যাতে নষ্ট না হয়। কারণ এই যে 4র্থ শিল্প বিপ্লব, এটা যদিও বলা হচ্ছে যে ডিজিটাল পদ্ধতিতেই সব হবে, কিন্তু সেখানে কিন্তু উদ্যোক্তা লাগবে, কাজের লোক লাগবে। কিন্তু পাশাপাশি আমরা যখন পদক্ষেপ নিব আমাদের এটা মাথায় রাখতে হবে, বিশেষ করে SME ফাউন্ডেশনকে এটা খেয়াল রাখতে হবে, শিল্প মন্ত্রণালয়কে এটা খেয়াল রাখতে হবে যে শ্রম ঘন শিল্প যেন আমাদের দেশে গড়ে ওঠে। কারণ আমার দেশের মানুষকে কাজ দিতে হবে, এই জন্য আমার শ্রম ঘন শিল্প গড়ে তোলার দিকে বেশি মনোযোগী হতে হবে। শিল্প মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় SME ফাউন্ডেশনের উদ্যোগে এই মেলায় অংশ নিয়েছে প্রায় 350 ক্ষুদ্র মাঝারি শিল্প প্রতিষ্ঠান। উদ্যোক্তাদের উৎসাহ দিতে প্রধানমন্ত্রী মেলা ঘুরে দেখেন। শামীমা আক্তার, দেশ টিভি, ঢাকা। রাজধানীতে ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন চালকরা। সকাল থেকে মিরপুর 1, মিরপুর 10 ও আগারগাঁও এলাকায় সড়ক অবরোধ করে রেখেছেন তারা। দাবি না মানা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে ঘোষণা দিয়েছেন তারা। বিস্তারিত মাহমুদ হাসানের প্রতিবেদনে। 16 মে রাজধানীতে এক অনুষ্ঠানে ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের ঘোষণা দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আগে মহাসড়কগুলোই নিষিদ্ধ হলেও এখন রাজধানীতেও নিষিদ্ধ ব্যাটারি চালিত এ বাহন। হঠাৎ এই সিদ্ধান্তে বিপাকে রাজধানীর লক্ষাধিক অটোরিকশা চালকরা। জীবিকার প্রশ্নে এবং অটোরিকশা বন্ধের প্রতিবাদে রোববার মিরপুর 10 নম্বর গোলচত্বর অবরোধ করেন অটোরিকশা চালকরা। তাদের দাবি পুনর্বাসন না করে অটোরিকশা বন্ধ করা যাবে না। সরকারের কাছে এটা আবেদন, আমাদের গাড়িটা সময় দিতে হবে। 1 মাস কি 2 মাস কি 6 মাস সময় দিলে হয়তো বন্ধ করলে আমরা জনসাধারণ যে মানুষগুলো গরিব মানুষ যারা আছে ঋণগুলো শোধ করতে পারবো। অটোরিকশা বন্ধ হলে বাড়তে পারে চুরি ছিনতাইয়ের মতো অপরাধ। চালকদের প্রশ্ন, নিষিদ্ধ করা হলে আমদানির অনুমতি দেয়া হলো কেন? ভাই আমরা 4টা দিন ধরে বইটা আমরা এই অটোর উপরেই আমাদের নির্ভর, অটো দিয়ে আমাদের সংসারটা চলে। আচ্ছা 4টা দিন ধরে আমরা গাড়ি চালাইতে পারতেছি না, সে হঠাৎ করে ঘোষণা দিয়া আমাদের অটোটা বন্ধ করে দিয়েছে, আমাদের কোনো সুযোগ না দিয়া। সড়ক অবরোধ করায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সৃষ্টি হয় দীর্ঘ যানজট, যাতে ভোগান্তিতে পড়েন রাজধানীবাসী। ব্যাটারি চালিত অটোরিকশা চালকদের এ আন্দোলন ধীরে ধীরে বড় হচ্ছে। দাবি না মানলে আন্দোলন চলবে বলেও জানান চালকরা।
মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কায়েস রাহাত। রাহাত, এখন সড়কের অবস্থা কেমন দেখছেন? যান চলাচল স্বাভাবিক করতে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা বিস্তারিত জানাবেন। জি ধন্যবাদ লিনিয়া। যেমনটি জানেন যে আজকে সকাল 10টা থেকে মিরপুর 10-এ যে ব্যাপারটি হচ্ছে সেটি হচ্ছে যে অটোরিকশা বন্ধের প্রতিবাদে একটি অবরোধ কর্মসূচি তারা পালন করছেন এবং মিরপুর যে 10 নম্বর গোলচত্বরটি রয়েছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অবরোধ করা হয়েছে। এবং কিছুদিন আগে মূলত এই ব্যাপারটির সাথে কিছুদিন আগে হঠাৎ করে সরকারের পক্ষ থেকে একটি সিদ্ধান্ত আসে যে ব্যাটারি চালিত যে অটোরিকশাগুলো ছিল যেগুলো আগে মহাসড়কে অবরোধ করা হয়েছিল, মহাসড়কগুলোতে চালানো নিষিদ্ধ ছিল, সেই মহাসড়কে নিষিদ্ধের ব্যাপারটি এখন চলে এসেছে রাজধানী ঢাকায়। রাজধানী ঢাকার উত্তর দক্ষিণ দুটি সিটিতেই কিন্তু এখন ব্যাটারি চালিত যে অটোরিকশাগুলো ছিল সেই অটোরিকশাগুলোকে এখন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এবং অনেকটা এই সিদ্ধান্তটি হঠাৎ করে আসার কারণেই কিন্তু দেখা যাচ্ছে যে অটোরিকশা চালক যারা রয়েছেন তারা এর বিপরীতে ক্ষুব্ধ হয়েছেন এবং তারা এই আন্দোলনটি চালনা করছেন। এবং তারা যেটি বলছেন সেটি হচ্ছে যে তারা অনেকেই কিস্তি নিয়ে এই অটোরিকশাটি কিনেছিলেন অথবা দেখা যাচ্ছে যে অনেকে অনেক ধার দেনা করে এই অটোরিকশাটি কিনেছিলেন। এবং এখানে একটি লক্ষণীয় বিষয় যে এরা মূলত প্রত্যেকে কিন্তু আসলে নিম্নবিত্তের মানুষ এবং নিম্নবিত্তের মানুষ হওয়ার কারণে তাদের এই আন্দোলনটি এখানে জোরদার হয়েছে। এবং অন্যদিকে আমরা যেটি দেখতে পাচ্ছি যে মিরপুর 10-এ এই অবরোধের কারণে একটি জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে এবং মানুষ এখানে যাতায়াত করতে পারছে না, অনেক লম্বা জ্যাম সেটি সৃষ্টি হয়েছে। অন্যদিকে যেটি দেখা যাচ্ছে যে এখানে মেট্রো রেলের যে মেইন গেটটি ছিল সেটি কিন্তু বন্ধ হয়ে গিয়েছে, মেট্রো রেলের গেটটি দেখা যাচ্ছে না। ইতিমধ্যে আপনি শুনতে পাচ্ছেন যে কি ধরনের স্লোগান এখানে দেওয়া হচ্ছে এবং এই স্লোগানের পর তারা চাচ্ছেন যেন তাদের একটাই দাবি এখানে যে তাদের যে অটোরিকশাটি রয়েছে সেটি যেন চালু করে দেওয়া হয় এবং অটোরিকশাটি যদি ন্যূনতম চালু না করা হয় তাহলেও যেন তাদের জন্য কিছুটা সময় দেওয়া হয়। এবং অন্যদিকে এখান থেকে বর্তমানে যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে এখনো এখানে কোনো সহিংসতার ঘটনা ঘটেনি, কোনো ধরনের গাড়ি ভাঙচুর বা অন্য কোনো কিছু ভাঙচুরের ঘটনা এখনো ঘটেনি এবং পুলিশের কাছ থেকেও কিন্তু তেমন কোনো আমরা দেখতে পাচ্ছি না। এবং তারা বেশ শান্তিপূর্ণভাবে এই আন্দোলনটি করেছে এবং তাদের দাবি একটাই, অটোরিকশা যেন তাদেরকে ফের চালু করে দেওয়া হয়। এই ছিল আমার কাছে সর্বশেষ। রাহাত, ধন্যবাদ আপনাকে। দর্শক, সড়কের অবস্থা সম্পর্কে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী রাহাত। আজ মধ্যরাতে শেষ হচ্ছে দ্বিতীয় ধাপের 157 উপজেলা নির্বাচনের প্রচারণা। শেষ মুহূর্তে মিটিং, মিছিল আর জনসংযোগে ব্যস্ত প্রার্থীরা। সকাল থেকে ভোটারের দাঁড়ে দাঁড়ে গিয়ে নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারের মন জয়ের চেষ্টা করছেন। প্রার্থীদের অভিযোগ, পাল্টা অভিযোগে উত্তপ্ত ভোটের মাঠ। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের রিপোর্ট। চলছে দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনের শেষ মুহূর্তের ডামাডোল। মিছিল, মিটিং, পথসভা, জনসংযোগে ভোটের মাঠে উত্তাপ বেড়েছে কয়েক গুণ। কারণ রোববার মধ্যরাতেই শেষ হচ্ছে দ্বিতীয় ধাপের প্রচারণা। চাঁদপুরে উপজেলা নির্বাচন ঘিরে শেষ মুহূর্তের প্রচারণা চলছে। সদর উপজেলায় মিছিল, মিটিং আর জনসংযোগে ব্যস্ত প্রার্থীরা। শেষ দিনে চেয়ারম্যান প্রার্থীদের পাশাপাশি ভাইস চেয়ারম্যান প্রার্থীরাও ভোটারদের দাঁড়ে দাঁড়ে যান। এদিন সদরের বিভিন্ন পাড়া মহল্লায় গিয়ে ভোটারদের নানা প্রতিশ্রুতি দিয়ে চশমা প্রতীকে ভোট চান ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল বারাকাত মোহাম্মদ রেজওয়ান। ময়মনসিংহের 3 উপজেলায় নির্বাচনী প্রচারণার শেষ দিনে চলে প্রার্থীদের বিরামহীন প্রচারণা। প্রার্থীরা বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে ভোট চাচ্ছেন ভোটারদের কাছে। কুষ্টিয়ায় দ্বিতীয় ধাপে 4 উপজেলায় ভোট হচ্ছে। এর মধ্যে ভেড়ামারা, দৌলতপুর ও কুমারখালীতে নির্বাচনে তেমন উত্তাপ না থাকলেও মিরপুর উপজেলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল আলিম এবং সাংগঠনিক সম্পাদক কামাল হোসেনের মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতায় ছড়াচ্ছে নির্বাচনী উত্তাপ। একে অপরের বিরুদ্ধে করছেন প্রভাব বিস্তারের অভিযোগ। তবে প্রভাব বিস্তারের চেষ্টা করলে ব্যবস্থা নেয়ার কথা জানান জেলা রিটার্নিং কর্মকর্তা। শরীয়তপুর সদরে শোলপাড়া বাজারে মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী নুরুল আমিন কোতোয়ালের ওপর তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী কামরুজ্জামান আকন্দ উজ্জ্বলের সমর্থকরা হামলা চালায়। এ সময় 3 সাংবাদিক সহ আহত হন অন্তত 30 জন।
এদিকে লক্ষ্মীপুরের রায়পুরে সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুদ্দিন চৌধুরী নয়নের বিরুদ্ধে তার চেয়ারম্যান প্রার্থী ভগ্নিপতির হয়ে প্রভাব বিস্তার এবং অপর প্রার্থীর সমর্থকদের ঠেকাতে প্রকাশ্যে হুমকির অভিযোগ উঠেছে। সকালে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ তোলেন মোটরসাইকেল প্রতীকের প্রার্থী আলতাফ হোসেন। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া, নড়াইল, পটুয়াখালী সহ 157টি উপজেলায় প্রচারণার শেষ দিনে দিনরাত এক করে মাঠে জনসংযোগে ব্যস্ত থাকেন প্রার্থীরা। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। শেষ দিনের প্রচারণার খবর জানাতে ময়মনসিংহ ও ভোলা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ ও ছোটন সাহা। শুরুতে যাচ্ছি ইলিয়াস আহমেদের কাছে। ইলিয়াস, ময়মনসিংহের শেষ দিনের প্রচারণা কেমন দেখছেন? লিনিয়া, আজকে মধ্যরাতে শেষ হচ্ছে প্রচারণা। ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি প্রার্থী যারা আছেন তারা কিন্তু বিরামহীন প্রচারণা চালিয়ে যাচ্ছেন। অর্থাৎ শেষ মুহূর্তের প্রচারণায় একেবারেই জমে উঠেছে নির্বাচন। আমি যদি বলি যে ময়মনসিংহ সদর, মুক্তাগাছা এবং গৌরীপুর এই 3 উপজেলায় কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হবে। অর্থাৎ দ্বিতীয় ধাপে 21শে মে সকাল 8টা থেকে পর্যন্ত কিন্তু এই 3 উপজেলায় ভোট গ্রহণ। চেয়ারম্যান পদে 13 জন প্রার্থী, মহিলা ভাইস চেয়ারম্যান পদে 13 জন প্রার্থী এবং পুরুষ ভাইস চেয়ারম্যান পদে 17 জন, মোট 43 জন প্রার্থী কিন্তু ইতিমধ্যেই তারা প্রচারণা প্রায় সম্পূর্ণর দিকে কিন্তু তারা করছেন। অর্থাৎ তাদের প্রচারণায় বিগত সময়ে আমরা দেখেছি ভোটের মাঠ একেবারেই উত্তপ্ত ছিল এবং তারা প্রত্যেকেই প্রত্যাশা করছেন যদি সুষ্ঠু পরিবেশের মধ্য দিয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় তারা কিন্তু জয়ের ব্যাপারে আশা প্রকাশ করছেন এবং ভোটাররাও কিন্তু জেনে শুনে দক্ষ এবং যোগ্য ব্যক্তিকেই কিন্তু ভোট দিয়ে নির্বাচিত করতে চান। সেই বিষয়টি কিন্তু ভোটাররাও আমাদেরকে বলছেন। এবং আমি এখন রয়েছি ময়মনসিংহ সদর উপজেলার কাতলা সেন যে ভোট কেন্দ্র রয়েছে সেই ভোট কেন্দ্রের সামনে কিন্তু রয়েছে। অর্থাৎ এই ভোট কেন্দ্রটিতে আমরা দেখেছি বিভিন্ন প্রার্থীর যারা সমর্থক আছেন তারা কিন্তু ইতিমধ্যেই ভোট কেন্দ্রের সামনে তারা পোস্টার সাটাচ্ছেন। অর্থাৎ তারা বলছেন যে এখানে কিন্তু এই কেন্দ্রটি এই এলাকার মধ্যে অনেকটাই বড় কেন্দ্র এবং কয়েক হাজার মানুষ কিন্তু এই কেন্দ্রে আসেন ভোট দিতে। এবং এখানকার স্থানীয় যারা আছেন তারাও কিন্তু বলছেন যে এবছর দলীয় প্রতীক না থাকায় এবছর কিন্তু নির্বাচনী প্রচারণা একেবারেই জমজমাট হয়ে উঠেছে এবং প্রার্থী যারা আছেন তারাও কিন্তু তাদের কাছে যাচ্ছেন এবং তারাও কিন্তু প্রচারণা দিয়ে একেবারেই ভোটের মাঠ কিন্তু তারা একেবারেই গরম করেছেন এবং তারা বলছেন যে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তারা তাদের পছন্দের প্রার্থীকে কিন্তু নির্বাচিত করতে চান। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে। আমরা নির্বাচনী প্রচারণার আরো খবর জানতে আমরা চলে যাব ভোলায়, সেখান থেকে যুক্ত হবেন সহকর্মী ছোটন সাহা। ধন্যবাদ ইলিয়াস আহমেদ। ময়মনসিংহের যে নির্বাচনী সর্বশেষ যে পরিস্থিতি বলছিলেন একই অবস্থা ভোলায়। আপনি জানেন যে ভোলায় 3টি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোলা সদর, বোরহানউদ্দিন এবং দৌলতখান উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে 21শে মে দ্বিতীয় ধাপে এবং আজকে মধ্যরাত্রি থেকে সেই নির্বাচনী প্রচারণা কিন্তু শেষ হয়ে যাচ্ছে। শেষ মুহূর্তে প্রার্থীরা কিন্তু এখনো ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন এবং ভোটারদের মন জয়ের চেষ্টা কিন্তু তারা করছেন। আমি রয়েছি ভোলা যে রিটার্নিং অফিসার কার্যালয়ের সামনে। এখান থেকে যে তথ্যটি আমরা জানতে পেরেছি যে এখানে 3টি উপজেলায় কিন্তু 252টি কিন্তু ভোট কেন্দ্র রয়েছে এবং যার মধ্যে 108টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে এবং এই নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু 5 স্তরের নিরাপত্তা কিন্তু ব্যবস্থা জোরদার করা হয়েছে। একটু রিটার্নিং অফিসারকে লাইভে যুক্ত করতে চাইব। শেষ মুহূর্তের আপনাদের প্রস্তুতি কেমন ভোট গ্রহণের লক্ষ্যে? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে আগামী 21 মে ভোলার দ্বিতীয় পর্যায়ে 3টি উপজেলাতে নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনকে সামনে রেখে আমাদের সকল ধরনের প্রস্তুতি এখন সম্পূর্ণ আছে। আশা করছি আমাদের 5 স্তরের নিরাপত্তা নিশ্চিত থাকবে এবং পাশাপাশি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, স্ট্যাটিং ফোর্স এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ থাকবে। আইন শৃঙ্খলা পরিবেশ এখন স্বাভাবিক আছে। আজকে মধ্যরাত থেকে ভোটারের প্রচারণা শেষ হচ্ছে। আশা করছি আমরা সুষ্ঠু এবং সুন্দরভাবে নির্বাচন সফল করতে পারবো। আশা করছি ভোটাররাও তাদের নির্বিঘ্নে তাদের পছন্দের প্রতীকে ভোট দিয়ে যাতে বাড়ি ফিরতে পারে সেই দিকে আমাদের সবাই সশস্ত্র আছে এবং সেভাবে কাজ করছে। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন যে রিটার্নিং অফিসারও যেমনটি বলছিল যে তাদের ভোট নিয়ে যে সর্বশেষ এই প্রস্তুতির কথা এবং আগামীকালকে কিন্তু কেন্দ্রগুলোতে ভোটারদের যে সরঞ্জাম রয়েছে ভোট গ্রহণের লক্ষ্যে সেগুলো কিন্তু পাঠানো হবে এবং
মূল ভূখণ্ডের বাইরে যে সমস্ত কেন্দ্র রয়েছে সেখানেই শুধুমাত্র আগামীকালকে ব্যালট পেপারও প্রেরণ করা হবে। আর যে মূল ভূখণ্ডের মধ্যে যে সমস্ত কেন্দ্র রয়েছে সেগুলো কিন্তু ভোট গ্রহণের আগেই কিন্তু যে নির্বাচনী সরঞ্জাম সেগুলো কিন্তু প্রেরণ করা হবে। এবং আজকে লক্ষ্য করেছি যে অলরেডি কিন্তু প্রশাসনের কর্মকর্তা এবং আইন শৃঙ্খলা বাহিনীরা কিন্তু টহল শুরু করে দিয়েছে এবং বলা যায় যে এখন পর্যন্ত নির্বাচনের যে সার্বিক পরিস্থিতি অনেকটা ভালো রয়েছে। তো এ ছিল আমার কাছে ভোলাতে যে নির্বাচনকে কেন্দ্র করে সর্বশেষ। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। নির্বাচনে প্রচারণা নিয়ে আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন মানিকগঞ্জ থেকে সহকর্মী আব্দুল আলিম ও ব্রাহ্মণবাড়িয়া থেকে সহকর্মী মেহেদিনুর পরশ। আলিম, মানিকগঞ্জে ভোটের প্রচারণায় কতটা আমেজ দেখছেন, প্রার্থীদের কোনো অভিযোগ আছে কিনা সে বিষয়ে জানাবেন। ধন্যবাদ লিনিয়া। দ্বিতীয় ধাপের নির্বাচন কিন্তু আর বাকি আছে একদিন, 21শে মে নির্বাচন অনুষ্ঠিত হবে। তো মানিকগঞ্জের ঘিওর, দৌলতপুর এবং শিবালয় উপজেলা, এই 3 উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ রাত 12টা পর্যন্ত দ্বিতীয় ধাপের প্রচারণা শেষ হবে। তো এই মুহূর্তে প্রচারণা ব্যস্ত সময় পার করছেন শিবালয় উপজেলার বর্তমান চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেজাউর রহমান খান জানু। তিনি আনারস প্রতীকে নির্বাচন করছেন। তিনি সকাল থেকে ব্যাপক প্রচারণা চালাচ্ছেন আমরা দেখতে পেয়েছি এবং তারা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং ভোটারদের নানান প্রতিশ্রুতি দিয়ে ভোট চাচ্ছেন। তো আমাদের সাথে এখন যুক্ত হবেন যে উপজেলার চেয়ারম্যান, শিবালয় উপজেলার চেয়ারম্যান প্রার্থী যে বীর মুক্তিযোদ্ধা রেজাউর রহমান খান জানু। আমরা তার কাছে জানবো যে আচ্ছা, নির্বাচনী প্রচারণা তো আজকেই শেষ, তো কেমন প্রচারণা চালিয়েছেন এবং জনগণের কেমন সাড়া পেয়েছেন, জ্বরের ব্যাপারে কতটুকু আশাবাদ? ধন্যবাদ। আমি সকাল থেকে গভীর রাত অবধি প্রচারণায় থাকি। আমি একজন মুক্তিযোদ্ধা, আমি একজন অসাম্প্রদায়িক মানুষ। আমি 5 বছরে আমার কোনো দুর্নাম, বদনাম, দুর্নীতি কোনো কিছুই নাই আমার বিরুদ্ধে। জনগণ আমাকে ব্যাপক সাড়া দিয়েছে এবং আমি আশা করি ইনশাল্লাহ আমি বিপুল ভোটের ব্যবধানে আমি জয়যুক্ত হব। আচ্ছা, নির্বাচনী আচরণবিধির কোনো অভিযোগ আছে কিনা কোন প্রার্থীর বিরুদ্ধে? না, আচরণবিধি যেমন পোস্টার, আপনার ওই লেমিনেটিং পোস্টার করা হয়েছে, সে ব্যাপারে আমি একাধিকবার রিটার্নিং অফিসারকে জানিয়েছি লিখিতভাবে। এছাড়া বড় বড় প্রতীক বানায় রাস্তায় দেওয়া হয়েছে, এগুলো আচরণবিধি লঙ্ঘন হচ্ছে। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন যে আপনার এই প্রার্থীদের যে অভিযোগ রয়েছে যে নির্বাচন আচরণবিধির, তো আমরা নির্বাচনী প্রচারণার খবর জানতে এখন চলে যাব আমাদের সহকর্মী ব্রাহ্মণবাড়িয়া রয়েছেন পরশের কাছে। পরশ। হ্যাঁ আলিম, আপনাকে ধন্যবাদ। মানিকগঞ্জ থেকে আমাদের সহকর্মী নির্বাচনের সার্বিক বিষয় নিয়ে জানিয়েছিলেন। আজ 12টার পরে কিন্তু নির্বাচনী প্রচারণা কিন্তু শেষ হবে। ইতিমধ্যে কিন্তু যে প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু ভোটারদের দ্বারে দ্বারে কিন্তু ভোট প্রার্থনা করছেন এবং বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে কিন্তু তারা ভোট চাচ্ছেন। সীমান্তবর্তী ব্রাহ্মণবাড়িয়ার আখড়া এবং কসবা উপজেলায় চেয়ারম্যান পদে 6 জন এবং ভাইস চেয়ারম্যান পদে 6 জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে 4 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে যে কসবা উপজেলায় রয়েছেন যে মহিলা ভাইস চেয়ারম্যান, তার সাথে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় কিন্তু তিনি নির্বাচিত হয়েছেন। তো আমি এই 2টি উপজেলা সার্বিক বিষয় যদি বলি, এই 2টি উপজেলায় কিন্তু ক্ষমতাসীন দলের লোকজনই কিন্তু এখানে নির্বাচনে লড়াই করছেন। তো আমি যদি আপনাকে বলে রাখি, এর মধ্যে কিন্তু কসবা উপজেলায় কিন্তু একটি প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হতে যাচ্ছে। এখানে আওয়ামী লীগের যে উপজেলা সাধারণ সম্পাদক রাশিদুল কাসের ভূঁইয়া জীবন, তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইদুর রহমান স্বপন। তাদের দুইজনের মধ্যে একটি দ্বিমুখী লড়াই হবে। যেহেতু এই 2টি উপজেলা কিন্তু আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিস হকের এলাকা, সেজন্য কিন্তু ভোটাররাও কিন্তু ভাবছেন কাকে ভোট দেবেন, তারা তো উৎকণ্ঠায় আছেন। কিন্তু গতকাল কিন্তু আইন বিচার সংসদ গত শুক্রবার আইনমন্ত্রী কিন্তু তার নির্বাচনী এলাকা সরকারি সফরে এসেছিলেন। তিনি এসে কিন্তু সাংবাদিকদের জানিয়েছেন নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ, এখানে পক্ষপাতিত্বের কোনো সুযোগ নেই, ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে। নির্বাচনের সার্বিক বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা আমাকে জানিয়েছেন তারা ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছেন। এ ছিল আমার কাছে সর্বশেষ লিনিয়া।
অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, আমরা জানছিলাম নির্বাচনের প্রচার প্রচারণা সম্পর্কে খবরাখবর সহকর্মীদের কাছ থেকে। নগর উন্নয়নে গেল 40 বছরে যা হয়নি তা 4 বছরে হয়েছে বলে দাবি করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। সকালে নগর ভবনে মেয়রের 4 বছর পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি। জানান, আদি বুড়ি গঙ্গার সৌন্দর্য বর্ধনে কামরাঙ্গী চরবাসীদের ভয়ের কোনো কারণ নেই। বলেন, ডেঙ্গু নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য ভুল থাকতে পারে। আগামী 30 এপ্রিলের পর নতুন করে কোনো সড়ক খননের অনুমতি দেয়া হয়নি বলেও জানান মেয়র তাপস। দখল মুক্ত করা হয়েছে আদি বুড়িগঙ্গা সহ বিভিন্ন 155টি স্থাপনা। আমরা 4 বছরে নির্মাণ সম্পন্ন করেছি 41টা। আমাদের কাউন্সিলর 100 জন কাউন্সিলর সহ আমরা কর্মকর্তা কর্মচারী সহ সততা, নিষ্ঠা এবং আন্তরিকতা নিয়ে কাজ করে চলেছি। সংবাদ দুপুরে আরো থাকছে। দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ এবং শৃঙ্খলা বিরোধী কাজের অভিযোগ। কুষ্টিয়া আওয়ামী লীগ সভাপতি সদরুদ্দিন খানকে শোকজ। পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্টের চূড়ায় ফের উড়ল বাংলাদেশের লাল সবুজ পতাকা। পঞ্চম বাংলাদেশি হিসেবে রোববার সকাল 8:30টায় এভারেস্টের চূড়ায় স্পর্শ করেন পর্বতারোহী বাবর আলী। 2013 সালের পর প্রথম বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয়ের গৌরব অর্জন করলেন চট্টগ্রামের বাবর আলী। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। পঞ্চম বাংলাদেশি হিসেবে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন বাবর আলী। রোববার বাংলাদেশ সময় সকাল 8:30টায় এভারেস্টের চূড়ায় ওঠেন তিনি। বেস ক্যাম্প টিমের বরাতে এ তথ্য নিশ্চিত করেছেন অভিযানের প্রধান সমন্বয়ক ফরহান জামান। হিমালয়ের শীতিধার চূড়া জয়ের জন্য বাবর আলী রওনা দিয়েছিলেন 1 এপ্রিল। চূড়াটি পর্বতের 15,500 ফুট উপরে। সকাল 8:30টায় সেখানে তিনি বাংলাদেশের পতাকা উড়ান। তবে অভিযান কিন্তু এখনো শেষ নয়। বাবরের আসল লক্ষ্য শুধু এভারেস্ট নয়, সঙ্গে লাগোয়া পৃথিবীর চতুর্থ তৃতীয় পর্বত লোৎসেও। রোববার ক্যাম্প 4-এ নেমে মাঝরাতে আবারও শুরু করবেন দ্বিতীয় লক্ষ্যের পথে যাত্রা। সব অনুকূলে থাকলে ভোরে পৌঁছে যাবেন এর চূড়ায়। এই লোৎসেতে ইতিপূর্বে কোনো বাংলাদেশি সামিট করেননি এবং কোনো বাংলাদেশি একই অভিযানে 2টি 8,000 শৃঙ্গ চড়েননি। তাই লক্ষ্য পূরণ হলে বাবর আলী করবেন এই বিপজ্জনক খেলায় বাংলাদেশের ইতিহাসের এক নতুন অধ্যায়ের সূচনা। চলতি বছরের 1 এপ্রিল নেপালের উদ্দেশ্যে দেশ ছাড়েন বাবর আলী। পর্বত আরোহণের প্রয়োজনীয় অনুমতি ও নানা সরঞ্জাম কেনার কাজ শেষ করে নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে লুকরার উদ্দেশ্যে রওনা করেন তিনি। সপ্তাহখানেকের ট্রেকিং শেষে পৌঁছান এভারেস্টের বেস ক্যাম্পে। মূল অভিযান শুরু হয় এখান থেকেই। পর্বতের চূড়ায় উঠতে সময় লাগে 2 মাসের মতো। চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে MBBS পাশ করেছেন 33 বছর বয়সী বাবর আলী। এরপর শুরু করেছিলেন চিকিৎসা পেশা, তবে হিতু হননি। চাকরি ছেড়ে দেশ বিদেশে ঘোরার কর্মযজ্ঞ শুরু করেন তিনি। নাফিয়া ফারসানা, নিউজ ডেস্ক, দেশ টিভি। বিরোধী দলকে গালাগাল করে সরকার মাফিয়াতন্ত্রকে লুকিয়ে রাখতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ফরিদপুরের মধুখালীতে 2 ভাইকে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ভুক্তভোগী পরিবারের হাতে বিএনপির পক্ষ থেকে আর্থিক সহায়তা তুলে দিয়ে একথা বলেন তিনি। বলেন, সরকার একের পর এক সব খাত ধ্বংস করে দিচ্ছে। দাবি করেন, রাজনৈতিক সিদ্ধান্তে বিভিন্ন পরীক্ষায় পাশের হার বাড়ালেও মানহীন শিক্ষায় ধ্বংস হয়েছে দেশের শিক্ষা খাত। প্রথম ধাপের মতো দ্বিতীয় ধাপেও দেশের মানুষ উপজেলা নির্বাচন বর্জন করবে বলে মন্তব্য করেন রিজভী। এটা একমাত্রই হচ্ছে লুটতন্ত্র, মাফিয়াতন্ত্র এবং মানে এই যে সিন্ডিকেট বাসদের এটা অবদান। রাশিয়া এবং ইউক্রেনের যে যুদ্ধটা, তো ওটাও তো পশ্চিমের দিকে, তো ওই দিকটা তো প্রথমে হবে, এটার এফেক্ট হবে। সেটা না হয়ে তারা দেশের কথা বলছে। এটা সবসময় বলে, ওই যে বললাম, একটা কঠিন একটা বিপন্ন অবস্থা, তখন সে থেকে ডাইভার্ট করার জন্য আরেকটা তারা ইস্যু তুলবে। আর বাংলাদেশ ব্যাংক তো জনগণের আমানত রক্ষাকারী একটি প্রতিষ্ঠান, এটা তো সবসময় অ্যাকাউন্টেবিলিটির মধ্যে থাকবে। এখানে তো সাংবাদিকরা যেতে পারে। মানুষ মনে করে যে মানে এই ডামি সরকারের নির্বাচনে যাওয়া মানে গণতন্ত্রের বিরুদ্ধে যাওয়া।
মামলার ফাঁদে আটকে আছে 30,000 কোটি টাকা রাজস্ব আদায়। এসব মামলা দ্রুত নিষ্পত্তি করতে 3টি বিশেষ বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি, জানিয়ে অ্যাটর্নি জেনারেল AM আমিনুদ্দিন বলেন, রাজস্ব সংক্রান্ত মামলা শেষ করতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক শাহ মঞ্জুরুল হক জানান, 5 ধাপে NPR এর মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আরও তৎপরতা প্রয়োজন। বিস্তারিত শামীম আক্তার রিপোর্টে। রাষ্ট্র পরিচালনার মূল ব্যয় আসে রাজস্ব আদায় থেকে। তবে প্রতি বছর রাজস্ব আদায় কর্তৃপক্ষের সঙ্গে কোম্পানির বিরোধে মোটা অঙ্কের টাকা আটকে পড়ে মামলার ফাঁদে। সুপ্রিম কোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগে প্রায় 14,000 মামলায় রাজস্ব আদায় আটকে আছে 30,000 কোটি টাকারও বেশি। এই হিসেব 2023 সালের ডিসেম্বর পর্যন্ত। 2023 সালে উচ্চ আদালতে কাস্টমসের মাত্র 13টি মামলা নিষ্পত্তি হয়েছে, যেখানে নতুন দায়ের করা হয়েছে 1147টি মামলা। কাস্টমসের মোট বিচারাধীন মামলা 7,072টি। এছাড়া 2023 সালে আয়করের মাত্র 132টি মামলার নিষ্পত্তি হয় হাইকোর্টে। বিপরীতে এই বছর মামলা হয়েছে 490টি। আয়করের মামলা বিচারাধীন আছে 8,115টি। 2023 সালে ভ্যাট সংক্রান্ত মামলায় সরকারের 30,000 কোটি টাকারও বেশি রাজস্ব আদায় আটকে আছে। রাজস্ব কর্তৃপক্ষের সাথে কোম্পানির বিরোধের মামলাগুলো প্রায় 5 ধাপে শেষ হয়। এর মধ্যে উল্লেখ্য যে রাজস্ব সংক্রান্ত জটিলতায় ট্যাক্সের উপকমিশনার নোটিশ করেন। এই নোটিশ কর আপিল আদালতে যায়। এর পরের ধাপ কর আপিল ট্রাইব্যুনাল, এরপর হাইকোর্ট, সবশেষে আপিল বিভাগ। সুপ্রিম কোর্ট বারের সম্পাদক শাহ মঞ্জুরুল হক জানান, এই সব মামলা শেষ করতে আরও তৎপরতা প্রয়োজন। সিটি সেলে অনেক, প্রায় 250 কোটির মতো বাকি আছে, 250 কোটি প্লাস। বাংলা লায়নের কাছেও 150 কোটি প্লাস। বাংলাদেশে যে এয়ারলাইন্স কোম্পানিগুলির নামে প্রায় 22টা এয়ারলাইন্স কোম্পানি, তাদের একটা ভ্যাট চাওয়া হয়েছিল, এটাও প্রায় 250 কোটি টাকার ক্লেম ছিল আমার যতদূর মনে পড়ে। আমি মনে করি যে রেভিনিউ সেক্টরে যে 3টা কোর্ট আছে, তারা যদি একটু তড়িৎ শোনেন এবং অ্যাটর্নি অফিস এবং কাস্টমস অফিস থেকে যদি তারা এটা তৎপর হয়, তাহলে এই মামলাগুলি দ্রুত নিষ্পত্তি করা সম্ভব। আর রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল জানান, প্রধান বিচারপতি আয়করের মামলাগুলোর জন্য উচ্চ আদালতে 3টি বিশেষ বেঞ্চ করেছেন। এসব মামলার দ্রুত নিষ্পত্তিতে সর্বোচ্চ চেষ্টা করছে রাষ্ট্রপক্ষ। পুরনো মামলাগুলো শুনানির জন্য মাননীয় প্রধান বিচারপতি মহোদয় কয়েকদিন পূর্বেই একটা স্পেশাল বেঞ্চ করে দিয়েছেন। তারা শুধু NBR এর মামলায় শুনছে, আরও 2টা কোর্ট আছে, তারাও শুনছে। অর্থাৎ এখন 3টা কোর্ট NBR এর মামলাগুলো শুনছে এবং অন্যরা প্রতিটা কোর্টই দ্রুততার সাথে শুনানি করছেন। আমরা সরকার পক্ষের আইনজীবীরা এই মামলাগুলো শেষ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছি এবং আমরা আশা করছি যে মামলাগুলো অচিরেই, মানে যে পুরনো মামলা বা বড় মামলা যেগুলো আছে সেগুলো শেষ করে দেবো আমরা। রাজস্ব আইনের মামলাগুলো প্রায় একই ধরনের জানিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, এসব পদক্ষেপে মামলাগুলো দ্রুত নিষ্পত্তি সম্ভব। শামীমা আক্তার, দেশ টিভি, ঢাকা। এভারেস্ট বিজয়ের খবরের আনন্দের জোয়ারে ভাসছে তার স্বজনেরা। চট্টগ্রামে বাবর আলীর বাসা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী AKM নাজিম। নাজিম যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। নাজিম, বাবর আলীর এই অর্জনে কি বলছেন তার পরিবারের সদস্যরা? জি রিমি, আপনি যেমনটা বলছেন আসলে সেটি খুব আনন্দের খবর। কারণ আজকে সকাল থেকে খবর ছড়িয়ে পড়ার পর আসলে চট্টগ্রামের হাটহাজারী বাবর আলী বা ডাক্তার বাবর আলীর যে বাড়ি রয়েছে, সেই বাড়ির আশপাশের মানুষের মাঝে আনন্দ বিরাজ করছে। কারণ 5ম এভারেস্ট হিসেবে ডাক্তার বাবর আলী নাম লিখিয়েছেন। আসলে তার এই খবরের কারণে পুরো এলাকায় উচ্ছ্বাসিত। পাশাপাশি তার বাবা মা যে 2জন রয়েছেন তাদেরও মধ্যে আনন্দে ভাসছে। আমরা এসে তার মায়ের সাথে কথা বলবো। আসলে একটু যদি বলতেন, আপনার ছেলে তো এভারেস্ট জয় করছে, এখন আপনার কেমন লাগছে? আমি তো অনেক আনন্দিত, তবে ওইটাই আমার ছেলে এখনো ওইখান থেকে সুস্থভাবে নামিয়ে আসলে আমি আমার মায়ের মনটা একটু শান্ত হবে, এটা আর কি। যতক্ষণ দেশে না আসে এটা টেনশন, খুব রিক্সে যায়। এগুলোর জন্য সবসময় আমি আতঙ্কিত থাকি, আতঙ্কে আছি ওকে নিয়ে। ও সবসময় ওর কাজগুলো সব চ্যালেঞ্জিং। ও যেটা করে, ও যেটা করতে যাবে এগুলা মানে আমাদের ভয় লাগে, ওর ভয় লাগে না। ও বলে যে কিসের ভয় কেন, তোমরা ভয় পাচ্ছ যে ভয়, এগুলাই আর কি। আনন্দিত এটা অনেক, কিন্তু ওই যে মায়ের তো সবসময় একটু টেনশন থাকে, মায়ের সবসময় ভয় লাগে। এই ভয়গুলাই কাজ করে আর কি। ও যাতে মানে সুস্থভাবে এখান থেকে আসে, আল্লাহর কাছে, দেশবাসীর কাছে, সবার কাছে দোয়া চাই যাতে এখান থেকে সুস্থভাবে নেমে আসে, আমাদের এই আশাই। জি, আপনি যেমনটা শুনছিলেন বাবর আলীর যে মা রয়েছেন লুৎফুর নাহার বেগম, তিনি যেমনটা বলছেন আসলে তার ছেলে যে এভারেস্ট জয় করেছেন তাদের মাঝে সেটির জন্য আনন্দ বিরাজ করছে। পাশাপাশি আসলে এই চট্টগ্রামের এই সন্তান, হালদারপাড়ের সন্তান ডাক্তার বাবর আলী, উনি এভারেস্টের পাশাপাশি একটা পরিচিতি রয়েছে, চিকিৎসক। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল তিনি MBBS পাস করেছিলেন। তারপর আসলে তার এলাকায় এসে
গরিব দুঃখী যেসব মানুষ রয়েছে তাদেরকে তিনি বিনামূল্যে সেবা দিতেন বলে আমরা সেখানে জেনেছি। তো সব মিলিয়ে বাবর আলীর এই এভারেস্ট জয়ের সেই আনন্দের কারণে পুরো এলাকা সহ আসলে পুরো চট্টগ্রামবাসী খুবই উচ্ছ্বসিত এবং আনন্দিত। এই ছিল বাবর আলীর বিষয়ে আমাদের কাছে সর্বশেষ। নাজিম, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন সহকর্মী নাজিম। সংবাদ দুপুরে আরো থাকছে। বিদেশিদের উপর হামলায় এখনো থমথমে কিরগিজস্তান, ক্যাম্পাসে আতঙ্কে বাংলাদেশের শিক্ষার্থীরা। ঢাকা মেট্রো রেলে জাতীয় রাজস্ব বোর্ডের আরোপিত 15% ভ্যাটের সিদ্ধান্ত ভুল বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার রাজধানীর এক হোটেলে ঢাকা মেট্রো রেলের ব্র্যান্ডিং সেমিনারে আরও জানান, ভ্যাট প্রত্যাহারে প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন। বিএনপি নেতারা মানসিক ট্রমায় আবোল তাবোল বকছেন বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বলেন, দলটি বাস্তবতা থেকে অনেক দূরে। এনবিআর এর সিদ্ধান্ত, দিস ইজ নট রাইট, দিস ইজ রং ডিসিশন। এটা হয় না, এতে মেট্রো রেলের সুনামটা নষ্ট। প্রধানমন্ত্রী বলেছেন তিনি বিষয়টি পুনর্বিবেচনার ব্যাপারে আশ্বাস দিয়েছেন। আমাদের মন্ত্রণালয়ের সাথে একটা বৈঠক ছিল, ওই বৈঠকে আমি বিষয়টি উত্থাপন করেছিলাম। দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ ও সংগঠন পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খানকে শোকজ করেছে কেন্দ্রীয় আওয়ামী লীগ। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত নোটিশে কেন তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না 15 দিনের মধ্যে তার লিখিত জবাবও চেয়েছে কেন্দ্রীয় আওয়ামী লীগ। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাইদ হাসান তিতাসের রিপোর্ট। কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান 2019 সালে জেলা আওয়ামী লীগের সভাপতি হওয়ার পর থেকেই জড়িয়েছেন নানা বিতর্কিত কর্মকাণ্ডে। বর্তমান যিনি সুখ পাখি, তিনি কোনোদিনও ছিলেন না, একবার আসছেন আর কোনোদিনও আসবেন না। কখনো প্রকাশ্য দলীয় এমপির বিরুদ্ধে বিষোদাগার, নেতাকর্মীদের নির্যাতন সহ ঘটিয়েছেন বঙ্গবন্ধু মুরাল ভাঙার মতো স্পর্শকাতর ঘটনাও, জানিয়ে ক্ষুব্ধ জেলার নেতাকর্মীরাও। তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থার দাবি নেতাকর্মীদের দীর্ঘদিনের। কুষ্টিয়া জেলা আওয়ামী লীগকে যদি বাঁচাতে হয়, আওয়ামী লীগকে যদি ঐক্যবদ্ধ করতে হয়, তাহলে আওয়ামী লীগ দ্বারা আওয়ামী লীগের যে নিধন, এই কার্যক্রম বন্ধ করার জন্য আমরা সদর খানের অতি দ্রুত তার অপসারণ আমরা দাবি করতেছি। জননেত্রী শেখ হাসিনার কাছে আবেদন যে অবিলম্বে সদর খান যে কাণ্ডকলাপ, সন্ত্রাসী কাণ্ডকলাপ তার ভাই ভাইস্তে দিয়ে যেভাবে চালাচ্ছে, অতি তাড়াতাড়ি তার বহিষ্কার দাবি করার জন্য এই দলের সভাপতি সবসময় দলের বিপক্ষে ভোট করে, দল থেকে একে বহিষ্কার এবং অব্যাহতি চাচ্ছি। তবে দেরিতে হলেও দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ ও সংগঠন পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদরুদ্দিন খানকে শোকজের নোটিশ করেছে কেন্দ্রীয় আওয়ামী লীগ। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার স্বাক্ষরিত নোটিশে কেন তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না 15 দিনের মধ্যে তার লিখিত জবাবও চেয়েছে কেন্দ্রীয় আওয়ামী লীগ। এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসগর আলী শোকজের বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলছেন, দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন ঘটনা কারো কাছেই কাম্য নয়। আলোচনা সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন তারা। কেন্দ্র কমিটির থেকে একটা চিঠি পেয়েছি, এখন আমরা বসবো, আমরা আলোচনা করব, আলোচনার শেষে যেটা হয় সেটা আমরা সম্বন্ধে বলতে পারবো। তবে এটা কেন্দ্র কমিটি যারা আছেন যে কারণ দর্শানোর নোটিশ, সেখানে উনি দেবেন, আমরা সেটা আলোচনা করে দেখবো কি করা যায়। জেলা আওয়ামী লীগের সভাপতি সদরুদ্দিন খানের শিষ্টাচার বহির্ভূত বিভিন্ন সময়ের বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে এবং তা সংগঠনের রীতিনীতি ও আদর্শের পরিপন্থী বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে। নাইদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। কিরগিজস্তানের রাজধানী বিশকেকে মিশরের কয়েকজন মেডিকেল শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের জেরে সেখানকার পরিস্থিতি উত্তপ্ত। এই ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। স্থানীয়দের হামলার মুখে পড়েছেন ভারতীয়, বাংলাদেশি এবং পাকিস্তানি শিক্ষার্থীরাও। বাংলাদেশের শিক্ষার্থীরা জানান, ক্যাম্পাসে হামলায় আতঙ্কে রয়েছেন তারা। এ ঘটনায় বেশ কয়েকজন শিক্ষার্থী নিহতের খবর ছড়িয়ে পড়লেও নিশ্চিত হওয়া যায়নি। আরও জানাচ্ছেন লুৎফুর কবির। ঘটনার সূত্রপাত গত 13ই মে। কিরগিজস্তানের রাজধানীতে একদল মিশরের শিক্ষার্থীর সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন কয়েকজন স্থানীয়। ঘটে হাতাহাতি ও সংঘর্ষ।
এর জেরে বিদেশি শিক্ষার্থী দেখলেই হামলা চালাচ্ছে উচ্ছৃঙ্খল লোকজন। বিষয়টি স্বাভাবিকভাবে নিতে পারেননি স্থানীয়রা, ক্ষোভে ফুঁসছিলেন তারা। ওই ঘটনার জেরে স্থানীয় সময় শুক্রবার রাতে রাজধানী বিশকেকের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হামলা চালায়। কয়েক হাজার লোক এসে বিদেশি শিক্ষার্থী ও ক্যাম্পাসে হামলায় জড়িয়ে পড়েন। বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়েও। হামলার শিকার হন ভারত, পাকিস্তান ছাড়াও বাংলাদেশের মেডিকেল শিক্ষার্থীরা। একাধিক হোস্টেলে ঢুকে বিদেশি নারী শিক্ষার্থীদের উপর হামলা চালানোর অভিযোগ উঠেছে উত্তেজিত জনতার বিরুদ্ধে। ঘটনার শুরুটা হয় ইজিপশিয়ান স্টুডেন্টদের সাথে লোকাল কিরগিজ ছেলেদের একটা ঝামেলা থেকে। এই ঘটনার প্রেক্ষিতেই আসলে কিরগিজ লোকজন আসলে একটা কনস্পিরেসি তৈরি করে যে ইন্ডিয়ান এবং পাকিস্তানি স্টুডেন্টরা কিরগিজ লোকাল ছেলেদের খুব ব্রুটালি মেরেছে এবং তাদেরকে একটা লেসন দেওয়া দরকার। ফলে পুলিশের নীরবতাই অনেকটা দায়ী। হেট ক্রাইম চারিদিকে ছড়িয়ে পড়ছে যে ইন্ডিয়ান, পাকিস্তানি, বাংলাদেশি স্টুডেন্ট, ইমিগ্রেন্টরা এই কাজগুলো করছে। ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। শিক্ষার্থীদের অভিযোগ, পরিস্থিতি সামাল দিতে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে দেখা যায়নি পুলিশকে, বরং খবর পাওয়ার পরও ঘটনাস্থলে অনেক দেরিতে পৌঁছায়। সবচেয়ে বেশি মারধরের শিকার হয়েছেন ভারত ও পাকিস্তানি শিক্ষার্থীরা। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে দেশটির সরকারের প্রতি আহ্বান জানিয়েছে নয়াদিল্লি। এদিকে নিজ দেশের শিক্ষার্থীদের নিরাপদে থাকার পরামর্শ দিয়েছে ইসলামাবাদ। পরিস্থিতি কিছুটা শান্ত হলেও এখনও থমথমে। তবে দেশটির সরকার বলছে আইন শৃঙ্খলা বাহিনী খতিয়ে দেখছে। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।